আমাদের মধ্যে এখন একজন প্রার্থী এসে উপস্থিত হয়েছেন আমাদের গণসংহতি আন্দোলন থেকে, যিনি নির্বাচনী এলাকায় প্রার্থিতা করেছেন, আমাদের বন্ধু তানিয়া। যাই হোক, আমরা যখন আলোচনার পর্বে আসবে তানিয়া নিশ্চয়ই কথা বলবে এবং আমরা তাকে শুভেচ্ছা জানাবো। যেটা বলছিলাম যে আমরা যখন অন্য বিষয় ঠিক করেছিলাম তখনই আমরা দেখেছি যেটা সবসময় হয়, এখানে নারী নিরাপত্তার প্রশ্নটা গভীরভাবে সমাজের মধ্যে আছে, কিন্তু যখনই খুবই আশঙ্কাজনক ঘটনাগুলো সামনে আসে তখন আমরা আবার নতুন করে সচেতন হই এবং সেই জায়গাগুলোকে আসলে অ্যাভয়েড করার মতো কোনো বাস্তবতা আমাদের থাকে না। ফলে সেই জায়গা থেকে আমরা এই 8ই মার্চকে কেন্দ্র করে আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি নারীর নাগরিক মর্যাদা এবং নিরাপত্তার প্রশ্নকে আমরা আবারও গুরুত্বের সাথে সামনে আনতে বাধ্য হয়েছি। রূপান্তরের প্রত্যাশার জায়গাটা যে জায়গা থেকে আমরা দেখতে চাই যে আমরা এখানে যারা উপস্থিত আছি গত 2 বছর ধরে, প্রায় 2 বছরই তো হবে, 24 থেকে শুরু হলো, আর একটু কম হতে পারে, আমরা প্রত্যেকে একটা নতুন অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি। এবং জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে একটা আওয়াজ উঠেছে, নানা ধরনের প্রচেষ্টা চলেছে যে রাষ্ট্রের অনেক কিছুকে সংস্কার করতে হবে, সরকার অনেক কিছুকে সংস্কার করতে হবে, এবং সেই সংস্কারের জায়গা থেকে আমাদের কিন্তু তখন দাবি এবং প্রত্যাশা ছিল যে নারীর অনেক বিষয়ে প্রশ্ন তুলতে হবে, পলিসি নির্মাণ করতে হবে। সেখান থেকে পরিণাম এখানে আছেন অনেকটা, ওনার একটা প্রাইমারি উদ্যোগ ছিল যে একটা নারী সংস্কার কমিশন গঠন করা এবং তার মাধ্যমে নারীর স্পেসিফিক দাবিগুলো বা স্পেসিফিক নীতিমালাগুলো আমরা হাজির করতে পারি কিনা। তো আমরা, আমাদের একটা পজিটিভ দিক হচ্ছে যে আমরা নারী বিষয়ক একটা সংস্কার কমিশন পেয়েছিলাম এবং নারী বিষয়ক সংস্কার কমিশন কিন্তু আমরা বলতে পারি যে অভিনব একটা কাজ করেছে। তারা মানে আমরা এতদিন ধরে এখানে নারী আন্দোলনের যারা মাঠে আছে তারা যে সমস্ত দাবিকে সবসময় আওয়াজ তুলেছি, নারী সংস্কার কমিশন অত্যন্ত যোগ্যতার সাথে সেই বিষয়গুলোকে তাদের সংস্কার কমিশনের রিপোর্টে তুলে ধরেছে। কিন্তু ওই একই সময় আমাদের আরো অন্য ধরনের নেতিবাচক অভিজ্ঞতা কিন্তু গেছে। আমরা দেখেছি কিভাবে নারী সংস্কার কমিশনকে ব্যবস্থা করা হয়েছে, নারী সংস্কার কমিশনের প্রধানকে, তাদের সদস্যদেরকে কালেক্টিভলি বেশ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কর্মসূচি নেওয়া হয়েছে এবং অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখেছি যে সেটার প্রতিফলন হিসেবে যেখানে সরকারও শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশন যেটা হয়েছিল, যেখানে সকল বিষয় সংস্কারের বিষয়গুলো আলাপ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু নারী সংস্কার কমিশনকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। এবং আমরা ওই সময়ে প্রায় টানা আন্দোলন করেছি নারী রাজনৈতিক অধিকার ফোরাম এবং ক্ষুব্ধ নারী সমাজের পক্ষ থেকে যে সংসদে নারীর প্রার্থিতা বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা সংরক্ষিত নারী আসনের আওয়াজ তুলেছিলাম, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের আওয়াজ তুলেছিলাম এবং আমরা একই সাথে বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো থেকে সামনে নির্বাচনে আইন করেই হচ্ছে নারী প্রার্থীদের সংখ্যা বাড়াতে হবে এবং আমরা 33% মতো হচ্ছে আমরা আওয়াজ তুলেছিলাম। এবং আমরা দেখছি যে বড় রাজনৈতিক গুলোর কেউই এটাকে আসলে গুরুত্বের সাথে নেয় এবং শেষ পর্যন্ত, যার ফলে এমনকি শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা করেছি, ঐক্যমত্য মিটিং, কমিশনের মিটিং এর সর্বশেষ বৈঠক পর্যন্ত আমরা চিঠির পর চিঠি দিয়ে গিয়েছি। আমরা বলেছি যে যেহেতু নারী সংস্কার কমিশনের সাথে বসা হয়নি, নারী প্রতিনিধিদের সাথে বসা হোক, কিন্তু ওনারা আমাদেরকে আসলে গ্রাহ্য করেন না। এবং আমরা দেখেছি যে শেষ পর্যন্ত একটা কিছু দিয়ে মেয়েদেরকে সন্তুষ্ট, নারীদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছে 5%-এর মতো। এবং আইরনি হচ্ছে যে এই 5%-এর প্রমিসও শেষ পর্যন্ত আমরা নির্বাচনের মধ্যে দেখি নাই। এবং আমরা এই যে রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনী ইশতেহারগুলি বা নির্বাচনী সময়ের প্রচারণার জায়গাগুলিতে যদি দেখি, আমরা দেখব যে সেখানে নারীদেরকে তারা নাগরিক হিসেবে আসলে দেখে নাই। মা বোনের বাইরের কোনো কর্মসূচি ছিল বলে আমাদের চোখে পড়ে নাই। এবং সেই জায়গা থেকে এবং একই সাথে বিভিন্ন উগ্র ডানপন্থী যে ধর্মীয় রাজনৈতিক দলগুলো, তারা নারীদের সম্পর্কে ভবিষ্যতে এমন সব কর্মসূচি দিচ্ছিল যেটা এখানে আসলে অনেকের জন্য আশঙ্কাজনক ছিল এবং নারীর প্রতি ভীষণ রকম বিদ্বেষমূলক ছিল।
যেমন আমাদের জন্য একটা টু সাম এক্সটেন্ট আমরা বলতে পারি যে কিছুটা রিলিফের জায়গা, যেগুলো ডানপন্থী নারী বিদ্বেষী রাজনৈতিক গোষ্ঠী শেষ পর্যন্ত ক্ষমতায় আসেনি, কিন্তু আমাদের জন্য কনসার্নের জায়গা হচ্ছে যে তারা কিন্তু এই যে, যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ তুলনামূলক কম শিক্ষিত, দরিদ্র, তাদের যে ধর্মীয় বোধ সেটাকে কাজে লাগিয়ে সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তারা কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট সিকিউর করতে সক্ষম হয়েছে, যেটা প্রায় 31%। ফলে ভবিষ্যতে আমরা যারা এখানে নারীর অধিকারের জন্য কথা বলছি তাদের জন্য কিন্তু এই কনসার্নটাকে মাথায় নিতে হবে যে সামনের দিনে তানিয়া পানিশনার নির্বাচন অভিজ্ঞতা শেয়ারের সময় আপনি বলবেন যে সামনের দিনের সমাজটা কিন্তু নারী নিরাপত্তার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হচ্ছে। তো আমরা মানে সেই এই যে একটা সমাজে যখন হচ্ছে মানে নারী বিদ্বেষী মনোভাবকে এবং ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে প্রায় 31% ভোট সিকিউর করা যায়, তার মানে বুঝতে হবে যে এটা সমস্যাটা অত্যন্ত গভীর এবং সমাজের ভিতরে রাজনৈতিক বিদ্বেষ হচ্ছে রাজনৈতিকভাবেই আসলে মানে রুটেট করা হচ্ছে। ফলে এই বিষয়ে আমাদেরকে মানে বিশেষ কনসার্নের জায়গায় যাতে রাখতে হবে, কারণ হচ্ছে এই যে নারী বিদ্বেষ রাজনৈতিকভাবে হচ্ছে সমাজের মধ্যে রুটেট হচ্ছে, সেটা কিন্তু প্রতিফলন ঘটতেছে আজকে যখন আমরা দেখছি যে এরকম ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটছে, যে শিশুকে ধর্ষণ করা হচ্ছে, তার গলা কেটে দেওয়া হচ্ছে। আমার আসলে বলতে সরি, মানে এই দৃশ্য আমি মনে করতে আমার মানে আমার বিবেক, আমার মানবিক বোধ পুরোটাই আটকে আসে। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে এই যে নারী নিরাপত্তার বিষয়টা, সেই জায়গাটা আমরা আসলে কিভাবে ডিল করতে চাই। আমি জাস্ট কয়েকটা ফোকাসের জায়গা এখানে হাইলাইট করতে চাই। আমার শুভ্রা আছে যে ধর্ষণ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আমরা জানি যে বাংলাদেশে নারীর প্রতি যে যৌন সহিংসতা বা নারীর নিরাপত্তার প্রশ্নে সবচেয়ে ভয়ঙ্করতম রূপটাই হয়েছে আসলে ধর্ষণ। কিন্তু এই ধর্ষণকে ডিল করার জন্য আমরা যদি রাষ্ট্রের গোটা আইন এবং বিচার প্রক্রিয়াকে দেখি, তাহলে দেখি যে পুরো প্রক্রিয়াটি হচ্ছে ভীষণ রকম কমপ্লিকেটেড। আপনি ধর্ষণের সংজ্ঞার মধ্যে রাখেন, আমরা যখন সম্মতির কথা বলছি, আমাদের আইন বলছে যে ধর্ষণ হচ্ছে মানে নারীর সম্মতি, যদি নারীর সম্মতি ব্যতীত কোনো যৌন সঙ্গম হয়, এবং সেই ক্ষেত্রে আমার বিবাহিত হইলে কোনো সমস্যা নেই, অর্থাৎ অবিবাহিত নারীর, প্রাপ্তবয়স্ক নারীর অসম্মতিতে যদি কেউ যৌন সঙ্গম করে সেটাকে আমরা ধর্ষণের সংজ্ঞার মধ্যে রাখছি। এই সংজ্ঞার মধ্যেই কিন্তু পুরো একটা গোটা পুরুষতান্ত্রিক মনোভাব আমরা দেখতে পাই। কারণ আমরা বলতে চাই যে নারীর পরিচয় যাই হোক, নারী বিবাহিত হোক, অবিবাহিত হোক, সে চাকরি করুক, উনি শ্রমিকে থাকুক, উনি পেশা হোক, প্রোগ্রাম হোক, যাই হোক, মানে সম্মতি হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। না মানে না, এই কথাটা কিন্তু মাথায় রাখাটা খুবই জরুরি। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে যখন ধর্ষণের ঘটনা ঘটে তখন আসলে কয়টা ঘটনা মামলায় যেতে পারে, বিচারের পর্যন্ত যেতে পারে। বাংলাদেশে বিচার প্রার্থীর নিরাপত্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বিশেষ করে সে যদি ধর্ষণের ভিকটিম হয়। আমরা নরসিংদীর সাম্প্রতিক ঘটনা যেটা দেখলাম যে বিচার চাইতে গিয়ে কিন্তু তাকে খুন হয়ে গেল। ফলে এই সিস্টেমের মধ্যে কিন্তু একজন যে ধর্ষণের ভিকটিম, তার বিচার চাওয়ার ক্ষেত্রে তার নিরাপত্তা কিন্তু আসলে এই ব্যবস্থা কিছু করতে পারছে না। তারপর তো ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে তথ্য দেখাচ্ছে যে ধর্ষণের যে কয়েকটা ঘটনা শেষ পর্যন্ত মামলায় যায়, সেগুলো শতকরা প্রায় 3 ভাগের কম শাস্তি পায়। তার মানে মামলা পর্যন্ত যাওয়ার পরে 3 ভাগের কম শাস্তি পায়। তার মানে ধর্ষণ প্রমাণ করা যায় না, এবং ধর্ষণ প্রমাণ করার যে পদ্ধতিটা এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই মেডিকেল রিপোর্টের উপরে ধর্ষণ প্রমাণের জন্য মূলত নির্ভর করি, এবং এই আলামত নষ্ট হয়ে যাওয়াটা হচ্ছে মানে নানা প্রক্রিয়া আলামত নষ্ট হয়ে যায়। প্রথমত আমাদের সমাজে আমরা সচেতনই না যে এই আলামত রক্ষা করার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে, কখন যেতে হবে। তার আগেও আমরা জানি যে অনেক ঘটনা আপোষে মীমাংসা করার চেষ্টা করা হয়, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে ধর্ষণ প্রমাণের জন্য শুধুমাত্র এই যে মেডিকেল রিপোর্টের উপর ডিপেন্ড করা হচ্ছে, তার বাইরে অন্যান্য যে পারিপার্শ্বিক ঘটনাগুলো, অন্য অনেক ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কিন্তু আমরা অন্য অনেক কিছু দিয়ে হচ্ছে প্রমাণ করার চেষ্টা করি, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র তাকেই প্রমাণ করতে হয় যে আমি আসলে
ধর্ষিত হয়েছি।